ফেলুদা, সত্যজিৎ রায়। ফেলুদার গোয়েন্দাগিরি। রাজেনবাবু রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটা কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধা ঘন্টার মতো বসে সন্ধে হব হব হলে জলপাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি? পেছু নিয়েছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস। তবে এই নাও লজেন্স জুস বলে পকেট থেকে সত্যি একটি লেমন ড্রপ বার করে আমার দিলেন, আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রজনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তাকে বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতে সে খ্যাক করে উঠল। পাকামো করিস নে, কার কীভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? আমি দস্তমত রেগে গেলাম। বারে রজনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না। তুমি তো তাকে দেখোই নি। দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকে বেরোই নি। রজনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা, বেশ বেশ, এখন বিপদটা কি হয়েছে তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্যই আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার ঠিক ডবল। সত্যি বলতে কি ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম। আজ রবিবার, ব্যান্ড বাজবে তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকড়িবাবু, যিনি রজনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটিতে কাটাতে এসেছেন। তিনকড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন। আমি কোনো রকম উকিঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রজনবাবু এসে থপ করে তিনকড়িবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিনকড়িবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রজনবাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল। ফেলুদা ওটা প্রায় ব্যবহার করে। ওর মানে অবিশ্বাস্য। তিনকড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রজনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্য চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেরেছিলাম। সত্যি ইনক্রেডিবল। আপনার ওর ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রজনবাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি, কোনো দিন কারো অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। তিনকড়িবাবু এবার রজনবাবুর দিকে ঝুঁকে ফিস ফিস করে বললেন, হাটের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটাকে শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একেবারে তলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব
ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই। তাই ধর আমি তো আজ মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিকে? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে। আরে বাস, কী করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর গালটা রোদে ঝলসেছে, ডান ধারেরটা ঝলসায়নি। এর মানে ওই বেঞ্চগুলোর একটাতে বসলি পশ্চিম দিকের রোদ বাগালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে, এখন কথা হচ্ছে রজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর ৭৭ পা। আর যদি না হয়? আর ৭০ পা। আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনছিলাম। না হলে হাটটা তো। হ্যাঁ, কিন্তু বেশ জোরে না। জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যাবে। কি আশ্চর্য, ৭৭-এ রজনবাবুর বাড়ি পৌঁছালাম না। আরও ২৩ পা গিয়ে তবে ওর বাড়িটার গেটের সামনে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়ট! ফেরার সময় তো ঢালে নামতে হয়। তুই নিশ্চয়ই ধাই ধাই করে ইয়া বড় বড় স্টেপ ফেলেছিলি। তা হবে, নিশ্চয়ই তাই। আর তাই স্টেপ সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলায় ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কী বলবে সেটাই ঠিক করছে ফেলুদা। যা খুশি তাই বলবো। তুই কিন্তু স্পিকটি নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে একটি কথা বলবি নে, কিছু জিজ্ঞাসা করলেও না। শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। অন্দর আইয়ে বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রজনবাবু 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নামকরা উকিল ছিলেন। চেয়ার টেবিলে যা আছে ঘরে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিচানো চোখ রাগানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভোজালি, থালা, ফুলদানি, এসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে, কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনো ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটাও বোধহয় বেশি প্রাচীন নয়। রজনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে টিপ করে এক পেন নাম ঠুকে বলল, চিনতে পেরেছেন? আমি জয়কৃষ্ণ মিত্তরের ছেলে, ফেলু। রজনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ কুঁচকে এক গাল হেসে বললেন, বাবা, কত বড় হয়েছ তুমি! কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? লুদা জবাব দিচ্ছে, আর আমি মনে মনে বলছি, কি অন্যায়! এত কথা হলো আর ফেলুদা একবারও বলল না সে রজনবাবুকে চেনে। বার ফেলুদা আমার পরিচয়টাও দিল। রজনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন জুস দেবার কথাটা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। রজনবাবু বলল, হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার একটা গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়েছি বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদানে আমি আপনার এই বিপদে যদি কিছু করতে পারি।
রজনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশি হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনকড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফিরলেন। রজনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেটু জ্ঞানেশ সেন হচ্ছেন তিনকড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশ্বরী ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে। গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। তিনকড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চরুটের বাতিকটা নিয়ে। এমনও হতে পারত যে রজনবাবু হয়তো চরুটের গন্ধ সহ্য করতে পারেন না। তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশি। পাহাড়ের ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধ হয় গান বাজনার শখ। তিনকড়িবাবু অবাক হাসি হেসে বললেন, সেটা জানলে কি করে হে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করেছি যে লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রজনবাবু হাসতে হাসতে বললেন, মোক্ষম ধরেছ, উনি ভালো শ্যামা সঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রজনবাবু বললেন, হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রজনবাবু কোটের পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গায় থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি ভোগ করিতে প্রস্তুত হও। ফেলুদা বলল, এই চিঠি কি ডাকে এসেছে? রজনবাবু বললেন, হ্যাঁ, লোকাল ডাক বলা বাহুল্য। দুঃখের বিষয় খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্ট মার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো, কোনো দিন কারো প্রতি কোনো অন্যায় বা অবিচার করেছি বলে তো মনে পড়ে না। আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম করতে পারেন? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি কমই। ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তারি হিসেবে বোধহয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিংয়ে এসে অবধি। তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন, তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই। মিথ্যে অ্যাপ্লিকেশনে যাই কেন। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোকের যাতায়াত। এই দেখো। দরজার দিকে ফিরে দেখি একটি ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোকের হাসি মুখে ঘরে ঢুকছে। আমার নাম শুনলাম বলে মনে হয় যেন। রজনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেকে বলতে যাচ্ছিলুম, আপনার সঙ্গে আলাপ করে দিই। নমস্কার। টম স্কোয়ারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল। রজনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই। রজনবাবু বললেন, না, আজ শরীরটা ভালো ছিল না।